হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগানের পরের ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি, এই ম্যাচটা নিয়ে আলোচনা করব। গতকালকে ডার্বি ম্যাচে মোহনবাগান দুরন্ত জয় তুলে এনেছে, সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব। মোহনবাগান লিগ শিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল, সবাইকে টপকে চলে গেল 1 নম্বর পজিশনে। তো মোহনবাগানকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং টপিক তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ট্রান্সফার নিউজ তো রয়েছেই। তো সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব কালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামে ইস্ট বেঙ্গলের এগেনস্টে রাত 8:30 থেকে। প্রথম থেকেই মোহনবাগান কিন্তু দুরন্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। অসাধারণ ম্যাচ খেলেছে কালকে মোহনবাগান সুপার জায়ান্ট ফার্স্ট হাফে, এবং পরস্পর কিন্তু আক্রমণ করতেই থাকে। তবে দুর্ভাগ্যবশত প্রথমেই কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু পেনাল্টি পেয়ে যায় বিশাল কাইতের একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো সেটাই কিন্তু পেনাল্টি না দিলেও চলতো, বল কিন্তু 50-50 ছিল, না ক্লেইটনের কাছে বল ছিল না বিশাল কাইতের কাছে বল ছিল। তো এদিক থেকে পেনাল্টি না দিলেও দেওয়া হতো, তো তারপরেও পেনাল্টিটা পেয়ে যায় ইস্ট বেঙ্গল। তবে বিশাল কাইত, যেখানে বিশাল কাইত আছে সেখানে পেনাল্টি তো কিছুই নয়, অসাধারণ একটা সেভ করে দেয় বিশাল কাইত। ক্লেইটন সিলভা যেদিকে মানে ঠিক সেদিকেই বাজ পাখির মতো ঝাঁপিয়ে বিশাল কাইত কিন্তু প্রথম গোলটাই রুখে দেয়। তো সেটা মোহনবাগানের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হয়ে পড়ে, আর সেখান থেকেই মোহনবাগান কিন্তু খেলতে থাকে আরও আক্রমণাত্মক ফুটবল। আর যেখান থেকে কিন্তু 27 মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে দেয় জেসন কামিংস। তবে এই গোলটার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রয়েছিল দিমিত্রি পেত্রাতসের। দিমিত্রি পেত্রাতস অসাধারণ একটা ভলি শট করে, আর যেটা কিন্তু প্রভসখন সিং সেভ করে দেয়, এবং সেখান থেকে গিয়ে জেসন কামিংস আবারও দ্বিতীয়বার ফিনিশ করে দেয়, এবং মোহনবাগান কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়। পেনাল্টি পাওয়ার পরেও কিন্তু ইস্ট বেঙ্গলকে পিছিয়ে থাকতে হয় এই 27 মিনিটের মাথায় জেসন কামিংসের করা গোল থেকে, এবং ম্যাচ চলতে থাকে। মোহনবাগান মুহুর্মুহুর আক্রমণ করতে থাকে, একাধিক গোলের সুযোগ তৈরি করছিল মোহনবাগান। তবে শেষমেশ 36 মিনিটের মাথায় আবারও একটা গোল করে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই গোলটার ক্ষেত্রেও কিন্তু দিমিত্রি পেত্রাতসের একটা বড় অবদান ছিল। দিমিত্রি পেত্রাতস তিনি প্রথমে বলটা মারেন, আর লিস্টন কোলাসো সেখান থেকে কিন্তু অসাধারণভাবে একটা ফিনিশ করে দেয়, যেখানে লিস্টন কোলাসো তিনি তার কোর্ট সিটে নাম তুলতে পারে। আর 36 মিনিটের মাথায় মোহনবাগান কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফে একদম ব্রিলিয়ান্ট খেলেছে, পুরোপুরি আক্রমণাত্মক ফুটবল খেলেছে, কোনো রকম ডিফেন্সিভ মাইন্ডে যায়নি, পুরো অ্যাটাকার মাইন্ডে কিন্তু খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট পুরো ফার্স্ট হাফটাই। এবং শেষমেশ কিন্তু অ্যাডেড টাইমে এসে ফার্স্ট হাফে সেখানে কিন্তু একটা পেনাল্টি পেয়ে যায়, যেখানে লিস্টন কোলাসোকে নন্দকুমার শেখর বক্সের মধ্যে ফাউল করে, আর পেনাল্টিটা কিন্তু দিমিত্রি পেত্রাতস বেশ ভালোভাবেই ফিনিশ করে, যেখানে প্রভসখন সিং গিল তিনি কিন্তু হাতে লাগানোর পরেও রুখতে পারেনি, বলটিকে সোজা গিয়ে জালে জড়িয়ে যায়। আর মোহনবাগান কিন্তু হাফ টাইমের আগেই 3-0 গোলে এগিয়ে যায়। এবং সেকেন্ড হাফে মোহনবাগান টোটালি ডিফেন্সিভ মাইন্ডে চলে আসে, যেন ইস্ট বেঙ্গলকে একটু খেলতে দিচ্ছিল। আর ইস্ট বেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে পুরোপুরি অ্যাটাকিং মাইন্ডে খেলছিল, অসাধারণ খেলছিল। শেষমেশ সল ক্রেসপো তিনি তো 53 মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে, চেষ্টা করে বলটা নামিয়ে যেভাবে একটা ফিনিশ করেছিল, অসাধারণ একটা স্ট্রাইকিং ফিনিশ ছিল কিন্তু। তো সল ক্রেসপোর গোলটাও কিন্তু অসাধারণ লেগেছে আমার। তো কালকের ম্যাচে কিন্তু সেকেন্ড হাফটাই ইস্ট বেঙ্গলের ছিল, আর ফার্স্ট হাফটা কিন্তু মোহনবাগানের ছিল। তবে ক্লেইটন সিলভা কালকে কিন্তু তার দিন ছিল না, প্রথমে পেনাল্টি সেভ, তারপরে কিন্তু একটা সিওর গোল সেভ করেছেন। আর বিশাল কায়েতকে নিয়ে তো বলার মতো কিছুই নেই, কালকের ম্যাচটা কিন্তু 3-3 হতে পারতো। বিশাল কায়েতের জন্য কিন্তু কালকের স্কোর লাইন 3-1 হয়েছে। তো কালকের ম্যাচে কার অবদান সবচেয়ে বেশি, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, লিস্টন কোলাসো নাকি বিশাল কায়েত? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কালকের ম্যাচ কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর কালকের ম্যাচ জিতে যাওয়ার পরে মোহনবাগান কিন্তু 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে লিগ টপার হয়ে গিয়েছে, মানে লিগ শিল্ডের দৌড়ে 1 নম্বর পজিশনে চলে গিয়েছেন। আর মোহনবাগান কিন্তু আর মাত্র 2 দিনের ব্যবধানে, মানে আজকে 11 তারিখ আর কালকের পর মানে 13 তারিখে কিন্তু খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে, কেরালা ব্লাস্টার্স এফসির হোম গ্রাউন্ডে। গত ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির কাছে দিমিত্রি ডিয়ামান্টেগাসের করা একমাত্র গোলে 1-0 গোলে কিন্তু হারতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে এই ম্যাচটা হয়তো মোহনবাগান আর হারতে চাইবে না। হাবাস আসার পরে মোহনবাগান একটা বড় আনবিটেন রানের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত সেকেন্ড হাফে তারা কিন্তু আনবিটেন, একবারও কিন্তু একটা ম্যাচেও হারেনি। তো মোহনবাগান কিন্তু এই ম্যাচেও জয় তুলে নিতে চাইবে। তো যদি কথা বলা যায় মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে, তো মোহনবাগান কিন্তু খেলতে নামছে 13ই মার্চ
বুধবার সন্ধ্যে 7:30 থেকে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে কেরালা ব্লাস্টার্স এফসির হোম গ্রাউন্ডে কোচি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তো এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর কেরালা ব্লাস্টার্স এফসি তাদেরও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তো এই ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু জিততে অবশ্যই চাইবে। তো কেরালা ব্লাস্টার্স এফসি যারা কিন্তু 17 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশনে রয়েছে, আর মোহনবাগান তারা কিন্তু 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে। তো দুটো দলের মধ্যে অবশ্যই ভালো একটা লড়াই হবে, আর মোহনবাগান যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু ওড়িশা এবং মুম্বাই সিটি এফসি এই দুটো টিমের থেকে অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে যাবে। তো দেখা যাক মোহনবাগান এই ম্যাচে কী করে। তো তোমাদের কি মনে হয়, ডার্বি ম্যাচের পর কি কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচটাও জিততে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? অবশ্যই কমেন্টে জানিও। এর পাশাপাশি বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে যদি কথা বলা যায়, ফার্স্ট অফ অল যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে বিনীত রায়। তোমরা জানো বিনীত রায় কিন্তু একজন সিডিএম পজিশনের প্লেয়ার, বর্তমানে মুম্বাই সিটি এফসিতে তিনি খেলছেন, এর আগে ওড়িশা এফসিতে তিনি খেলেছেন। তো সম্ভবত এই মরশুমটার পরে মানে 2024-25 মরশুমে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে এই বিনীত রায়। তো দেখা যাক পরবর্তী মরশুমে তিনি কোন দলে সই করে, এখন এটার দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসির একজন দুরন্ত ইয়ংস্টার ফরওয়ার্ড যার নাম জাস্টিন ইমানুয়েল, তিনিও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির দল ছাড়তে চলেছে পরের মরশুমে। তো দেখা যাক পরের মরশুমে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি নোয়া সাদাওয়ের মতো প্লেয়ারকে কিন্তু অফার করেছে। পরের মরশুমে যদি পুরোপুরি ডিলটা ডান হয়ে যায় তো সেই কারণেই হয়তো জাস্টিন ইমানুয়েলকে ছেড়ে দিতে চলেছে। তো দেখা যাক নোয়া সাদাওয়ের ডিলটা ডান হয় কিনা, তবে কোথাও সম্ভাবনা বেড়েছে এই জাস্টিন ইমানুয়েল কিন্তু পরের মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে। পাশাপাশি যদি কথা বলা যায় বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো সাইমন গ্রেসন থাকাকালীন বেঙ্গালুরু এফসি কিন্তু একবার দুরন্ত খেলেছিল গত মরশুমে, আইএসএলের ফাইনালেও গিয়েছিল। তবে এই মরশুমটা কিন্তু খুব একটা ভালোভাবে শুরু করতে পারেনি বেঙ্গালুরু এফসি, এবং তার জন্য কিন্তু সাইমন গ্রেসনকে কোচের পদ থেকে সরিয়ে জেরার জারাগুজা তাকে কিন্তু নিয়ে আসা হয়। আর বর্তমান সময়ে বেঙ্গালুরু এফসি কিন্তু টপ 6-এর দৌড়ে রয়েছে, তারা কিন্তু 7 নম্বর পজিশনে রয়েছে। জামশেদপুর এবং বেঙ্গালুরু এফসি দুটো টিমের একই পয়েন্ট 21 করে। তো সেক্ষেত্রে হয়তো পরের ম্যাচটা যদি বেঙ্গালুরু এফসি জিতে যায় তারাও কিন্তু টপ 6-এর দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। তো বেঙ্গালুরু এফসি কিন্তু একটা দুরন্ত প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে, সেটা হচ্ছে রায়ান উইলিয়ামস। আর রায়ান উইলিয়ামসকে তোমরা জানো অসাধারণ একটি প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার, তিনি কিন্তু দুরন্ত খেলছেন বেঙ্গালুরু এফসিতে। হাবি হার্নান্ডেজের পাশাপাশি এই রায়ান উইলিয়ামস তিনিও কিন্তু অসাধারণ নজর কেড়েছে। তো এই রায়ান উইলিয়ামসের সঙ্গে কিন্তু একটা বড়সড় চুক্তি করতে চলেছে বেঙ্গালুরু এফসি। তো দেখা যাক কত বছরের চুক্তি হয় এই রায়ান উইলিয়ামসের সঙ্গে। পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু মার্কো লেসকোভিচকে ছেড়ে দেবে। গতকালকের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম, তার পরিবর্তে একজন অসাধারণ প্লেয়ার, সবারই প্রিয় একজন প্লেয়ার তিরি। তোমরা জানো তিরি একজন স্প্যানিশ ডিফেন্ডার, এর আগে মোহনবাগানে খেলে গিয়েছে। তিরিকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো সেই তিরি যাকে 2019-20 মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি অলরেডি ডিল ডান করে ফেলেছিল, তবে কিছু সমস্যার কারণে শেষমেশ মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেয় এই তিরি। তবে এই মরশুমে আরও একবার কিন্তু ইন্টারেস্টেড শো করেছে কেরালা ব্লাস্টার্স এফসি এই তিরিকে সই করানোর ক্ষেত্রে। তোমরা জানো মুম্বাই সিটি এফসির সঙ্গে এই মরশুমের পরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তিরির, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি পরের মরশুমের জন্য তারা কিন্তু মার্কো লেসকোভিচের রিপ্লেসমেন্ট হিসাবে এই স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে কিন্তু সই করাতে চলেছে। তো 2019-20 মরশুমের পর আবারও কিন্তু 2024-25 মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি এই তিরিকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড শো করেছে। তো দেখা যাক এই ডিলটা ডান হয় কিনা। তো মার্কো লেসকোভিচের থেকে কি তিরি বেটার হবে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।